ক্রস করবে না, তাহলে ইলেকশনটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে যে কোনো সময়, যে কিন্তু কোনো এটা সময়। ক্রস করবে না। হ্যাঁ, কিন্তু এটা বেসিস অফ হোয়াট আপনারা কোনটা বলছেন, মানে আপনাদের সংস্কারটাই কি এখানে মূল মুখ্য হিসেবে আপনারা দেখছেন যে সংস্কার অবশ্যই করতে? সংস্কারটা এখানে অনেক অনেক বড় বিষয়। আমরা অনেকে মানে যেহেতু সংস্কার পুরোটা এখনো মানে ফর্মাল, জুলাই আগস্টে তো আমি আপনি ছিলাম ওইখানে। আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি বলেন অ্যাজ এ হোল সারা বাংলাদেশে কোনো পরিবর্তন হয়নি, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি ডেটোরিয়েটেড হয়েছে। আপনি আমি আপনার আহ, সাথে আ- একমত আপনি না। আপ- আপনি আপনি যে আমি দেখেন আপনার একটু সাথে আগেও একমত না। আপনি বিচারাঙ্গন যদি আমি রেজাল্টগুলো বলি, আপনি সারা দেশে আপনি আইন যদি শৃঙ্খলার এই যে রেজাল্টগুলো অবনতি আমরা আপনি দেখতে কেন পাচ্ছি। পাচ্ছেন? না না সাইফুল ভাই, এটা আপনি এই রেজাল্টগুলো আপনি কেন পাচ্ছেন? আমরা কিছু কিছু জায়গায় হাত দিচ্ছি, সংস্কার আনছি। আপনি বলুন তো, সারা দেশে আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের আগের তুলনায় কি উন্নতি হয়েছে, আমি আপনার উদাহরণস্বরূপ কিছু তা বলতে পারবো? আমি ইউনূসের পেশ সচিব শফিক আলম তিনি ফেস দ্য পিপলের মুখোমুখি হয়েছেন। ডক্টর ইউনূসকে কতদিন ক্ষমতায় থাকবেন এবং ভারত বাংলাদেশের রাজনীতি কেমন হবে এবং আমেরিকা কি চায় কি না ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাক, সমসাময়িক অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তা আলোচনা শুনবো। এরপর আপনাদেরকে জানাবো, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা মারা গিয়েছে। শেখ হাসিনা মারা যাওয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বিষয়টি কতটুকু সততা রয়েছে এই বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দেব। এর আগে প্রেস সচিবের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো হাসিনাকে নিয়ে, ভারত নিয়ে, আমেরিকা নিয়ে এবং চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। দেখবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অতিথি হিসেবে আছেন আমাদের সবার পরিচিত, সবার প্রিয় মুখ, বর্তমান সরকারের সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি আমি যদি বলি, যিনি সবকিছু নিয়েই জনগণের সামনে কথা বলতে আসেন সবসময়, জনাব শফিকুল আলম, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমাকে এই সময় দেওয়ার জন্য। আমি সরাসরি যদি যাই, জনাব শফিকুল আলম, কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এই সরকার ডিসেম্বরে নির্বাচন হবে, এটাকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে। তার মানে স্পষ্ট যে সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন হবে ডিসেম্বরে। এটা প্রধান উপদেষ্টার একমাত্র স্পষ্ট বার্তা। আপনি একসময় বলেছিলেন যে নির্বাচন সম্পর্কে বা যে কোনো চূড়ান্ত বিষয় সম্পর্কে প্রধান উপদেষ্টা যা বলবে সেটাই হলো একমাত্র চূড়ান্ত। কিন্তু আপনি এই প্রধান উপদেষ্টার পরবর্তী আপনি আবার বললেন যে না, জুনকে সামনে রেখে নির্বাচন হবে। আপনার মাঝে আর প্রধান উপদেষ্টার মাঝে একটা বড় ফারাক দেখতে পাচ্ছি, এবং বিএনপির থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অসন্তুষ্টি দেখা যাচ্ছে। আপনি জানেন, অসন্তুষ্টি শব্দটা কিন্তু আমি কথার কথা বলছি না, তারা একদম স্পষ্টভাবে বলেছে যে আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলে সন্তুষ্ট না, আমরা অসন্তুষ্ট। এটা এই জায়গাটা কি স্পষ্ট হতে চাই আপনার কাছ থেকে প্রথমে এই জায়গায় প্রসঙ্গটা দিয়ে, নির্বাচন আসলে কবে হতে, ডিসেম্বরে নাকি? না, আমার আমার মনে হয় কি এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথম কথা হচ্ছে যে প্রধান উপদেষ্টা আমার মনে হয় নভেম্বর বা ডিসেম্বরে প্রথম যখন ভাষণে বললেন, উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে যদি কম রিফর্ম হয় তাহলে ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে করা যাবে, আর যদি বেশি রিফর্ম হয় তাহলে জুনের মধ্যে, দ্যাট মিনস ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এই হুম। তো তার পরবর্তীতে উনি আরো 4টা ভাষণ দিয়েছেন, 4টা ভাষণের মধ্যে কিন্তু উনার সেম মেসেজ। তো হুম। এই যে মেসেজ গুলোতে আমরা বলতে পারি যে উনি কিন্তু এই কথা বলছেন যে ডিসেম্বর থেকে জুন, উনি কখনোই বলেন না। এবং এই জন্য আমরা বলি যে কাট অফ টাইমটা হচ্ছে জুনের 30 তারিখ, মানে জুনের 30 তারিখের পরে ইলেকশন যাবেই না। আমাদের কাট অফ, দ্যাট মিনস আমরা যদি আর আর যেটা আমাদের অ্যাডভাইজার আসিফ নজরুল বলেছেন, যদি আমরা তাড়াতাড়ি করতে পারি, আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি, তাড়াতাড়ি করব, হুম। ডিসেম্বরে করতে পারি। কিন্তু কথা হচ্ছে যদি না পারি, তাহলে এই জন্য আমরা যে সময়টা রেখেছি হুম। নেক্সট 6 মান্থস, বাট এটা কোনো ক্রমেই জুনের 30 তারিখকে ক্রস করবে না, তাহলে ইলেকশনটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে যে কোনো সময়, যে কিন্তু কোনো এটা সময়। ক্রস করবে না। হ্যাঁ, কিন্তু এটা বেসিস অফ হোয়াট আপনারা কোনটা বলছেন, মানে আপনাদের সংস্কারটাই কি এখানে মূল মুখ্য হিসেবে আপনারা দেখছেন যে সংস্কার অবশ্যই করতে? সংস্কারটা এখানে অনেক অনেক বড় বিষয়। আমরা অনেকে মানে যেহেতু সংস্কার পুরোটা এখনো মানে ফর্মাল একটা শেপ নেয়নি। হুম। অনেক পার্টি আসছেন, তারা বলছেন আমরা এগুলো এগুলো মানছি, অনেকে বলছেন যে আমরা এই বিষয়ে আমাদের দ্বিমত আছে, অনেক পার্টি বলছেন যে না আমরা এগুলো মানছি না। তো সবগুলো যখন এক হবে, আমাদের যখন ডায়ালগটা কনক্লুড হবে, তখন আমরা বুঝবো যে আমরা আমাদের পার্টিগুলো আসলে কোন বিষয়ে ঐক্যমতে এসেছেন।
তারা যখন বলে, এটা যখন আমরা জানবো যে না ঐক্যমতে এই পুরো পার্টির সব এত এত বিষয়ে ঐক্যমত হয়েছেন, ওইখান থেকে আমরা দেখবো যে কতগুলো খুব কুইকলি ইমপ্লিমেন্ট করা যায়। এবং ওই ইমপ্লিমেন্টেশনটার উপরেই নির্ভর করছে, মানে অনেকগুলো যদি এমন যদি হয় সবার মতামত যে না আপনার সবগুলো ইমপ্লিমেন্টেশন করে ভোটটা দেন, আবার কেউ বলতে পারে যে না আপনি 10% শুধু ইমপ্লিমেন্ট করেন। তো হুম। এই জন্যই আমরা বলছি যে জিনিসটা যদি কম রিফর্মটা সবাই চান তাহলে আমরা এই ডিসেম্বরে করতে পারবো। আর যদি করে যে না আপনারা আরো বেশি যত সম্ভব রিফর্মটা করে যান, সেক্ষেত্রে আমরা আরো 6 মাস নিচ্ছি, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় তখন হবে। মানে আপনার মূল ফোকাসটা কোথায় রাখছেন আপনাদের সরকারের, মানে আপনারা সংস্কার বলতে কোনটাকে বোঝাচ্ছেন এবং না, কোনটা সবচেয়ে সংস্কার বেশি বলতে তো গুরুত্বপূর্ণ? অনেক কিছু, আপনি 8 মাসে, সংস্কার এই আট আপনারা, মাসে না সেটা বলি, এই 8 মাসে কি অর্জনটা আপনাদের সংস্কারের প্রশ্ন যদি বলি আপনি জিজ্ঞাসা কি বলেন কি অর্জন নাই এটা আপনি আমাকে বলেন, কি অর্জন নাই কি এটা বলেন। অর্জনটা আছে বড় দাগে আমরা আপনি একটু যদি টেলিকমে নতুন মানুষের ডায়নামিক, মানুষের আমি কথা। আপনাকে, আমরা যেগুলো সংস্কার করেছি আমি আপনাকে পুরো লিস্ট ধরে পাঠায় দিব। অলরেডি আমি আমি দু অ্যাটলিস্ট তিনটা বড় দাগে 500টা দু তিনটা সংস্কার চাই, কারণ আপনাকে পাঠায় দিব। আমি দু তিনটা বিষয় জাস্ট একটা মৌখিকভাবে আপনার কাছে বড় দাগে, যেটা মানুষ, সাধারণ মানুষ একটু জানুক যে হ্যাঁ এই পর্যন্ত এই অর্জনগুলি করেছেন এগুলো, আর বাকিগুলি যে টার্গেট আছে এগুলোর জন্য আরো 6 মাস বা আরো 12 মাস প্রয়োজন, সে জায়গাটাতে একটু শুনতে চাচ্ছি আপনার কাছে। না, আমি তো বলছি আমাদের মূল যে পলিটিক্যাল যেগুলো সংস্কার সেগুলো নিয়ে এখনো ডায়ালগ হচ্ছে, বাট আচ্ছা, অন্যান্য যেগুলো ধরেন আহ ইয়ের যে মানে সংস্কারগুলো, রোজাতে রোজাতে আপনার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রেখেছেন, এটাকে সংস্কারের মধ্যে রাখতে যাচ্ছেন আপনি? না না এটা তো সংস্কার না। আমরা বলছি যে তাহলে কিছু কিছু এগুলো ক্ষেত্রে আমাদের কিছু কিছু, যেমন এনবিআর এ আমরা কিছু সংস্কার, আমি তো আপনাকে বললাম আমি লিস্ট আপনাকে পাঠাতে পারবো। আমরা এনার্জি মিনিস্ট্রিতে আমরা যেই লটার কারণে বাংলাদেশে এনার্জিতে পুকুর চুরি হয়েছে, আমরা সেটাকে রিফর্ম করেছি। যেই লর কারণে আপনি যে দেখেন এই যে এই আওয়ামী লীগের পান্ডারা, আওয়ামী লীগ প্রো আওয়ামী লীগ বিজনেসম্যানরা যে আমাদের ব্যাংকগুলোকে ডাকাতি করেছে, সেই জায়গাটায় আমরা সংস্কার এনেছি। যেই কারণে এনবিআর এর পুরো আমাদের রেভিনিউ বারবার চলে যাচ্ছে, আমরা সেই জায়গাটায় সংস্কার এনেছি। আমরা সিভিল ব্যাংক খাতে, এভিয়েশনে অর্থনৈতিক খাতে সংস্কার কাজটা এনেছি। করেছেন? আমরা চিটাগাং পোর্টকে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য চিটাগাং পোর্ট কিভাবে কাজ করবে সেটা নিয়ে সংস্কার এনেছি। একটা গভর্নমেন্ট তার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যে 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 পদক্ষেপ নেওয়া যায়, আমরা সবগুলোতে, পুলিশ ব্যবস্থাপনায় আমরা সংস্কার এনেছি। কোনটা আপনি দেখেছেন পুলিশ খুব যে পুলিশ ইউএন প্রোটোকল মেনে রায়ট ব্যবস্থাপনা করছে, ফলে আপনারা অনেকে বলছেন যে যে না এরা এত বেশি রাউডি, আপনারা কেন কিন্তু ব্যবস্থা কিন্তু নিচ্ছেন না। আপনারা যে বড় বড় সংস্কারের জন্য দায়িত্ব নিয়ে এসেছেন, এগুলি কিন্তু মানে পোর্ট সংস্কারের জন্য নয়, এগুলি কিন্তু পুলিশের পোশাক পরিবর্তনের জন্য আমাদের নয়। মানুষের আমাদের মানুষের এখানে সবকিছুতে আপনি যদি দেয়ালগুলো দেখেন, আর জুলাই আগস্টে তো আমি আপনি ছিলাম ওইখানে। আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি বলেন অ্যাজ এ হোল সারা বাংলাদেশে কোনো পরিবর্তন হয়নি, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি ডেটোরিয়েটেড হয়েছে। আপনি আমি আপনার সাথে একমত আপনি না। আপনি আপনি যে যে আমি দেখেন আপনার একটু সাথে আগেও একমত না। আপনি বিচারাঙ্গনের যদি বলেন, আপনার বিভিন্ন ধরনের অ্যাটর্নি জেনারেল নিয়োগ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ থেকে শুরু করে আপনার বিচারপতি নিয়োগ থেকে শুরু করে এই এই বিষয়গুলি, জুডিশিয়ারির ওই বিষয়গুলি এখনো পর্যন্ত কোনো ধরনের বাংলাদেশের প্রমাণিত হচ্ছে ইতিহাসের না। ওয়ান অফ দ্য বেস্ট জাজেসকে আমরা চিফ জাস্টিস বানিয়েছি, কি বলেন এটা? আমি তো মনে করি যে আমরা জুডিশিয়ারিতে যেটা এখনো জুডিশিয়াল রিফর্ম কমিশনের কাজগুলো হচ্ছে, আর যে এই যে সেই দিন আমরা সিবিসি কোড অফ সিভিল প্রসিডিউর আমরা চেঞ্জ করছি ওইখানের ফলে এখন আপনার কেসগুলো আরো বেশি হিয়ারিং হবে। আমরা একজনকে আমরা নোটিশ পাঠাতে পারবো এসএমএস এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে, তাকে ট্রেস করে আমরা যে কোনো সিস্টেমে পাঠাতে পারবো। আপনি এটা নিয়ে এই যে সেই দিন আমরা এই যে জাস্ট এই যে এই ইয়েতে বৃহস্পতিবার আপনার ক্যাবিনেটে এটা পাশ হলো, এই পুরো জিনিসটা আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট চেঞ্জ করেছি, এটা নতুন ল এনেছি, এবং এটার জন্য 23 বার আমরা মিটিং করেছি, 23 দফা। হুম। আপনি যদি বলেন যে আমরা কিছু না, করছি না, কিন্তু আমাদের এইসব কেউ জিনিস কোনো কিছু কোনো কিছু সরকারের মিনিস্টার রুটিন মাফিক সপ্তাহে কাজ আছে, 7 দিন ওই যে অফিস করছেন। হ্যাঁ, আপনারা রুটিন মাফিক সরকারের কাজ যেগুলি আপনারা না থাকলেও সাধারণ এটা সরকার থাকলেও রুটিন সেগুলি মাফিং কাজ না। রুটিন মাফিং কাজ হলে যে কাজগুলো আমরা করছি সেটা 3 বছর লাগতো। আপনি মনে করেন যেগুলি আপনারা গত 8 মাসে করেছেন এগুলি সাধারণ সরকার হলে 3 বছর লাগতো। আমি মনে করি কেননা আমরা অনেক ক্ষেত্রে আমরা ডেডলাইন ধরে দিচ্ছি।
আপনি কে কোরিয়ান ইপিজেড এ আপনি দেখেন, আপনার একটা ল্যান্ডের যে সিস্টেম এরা করতেই পারছিল না, আমরা একদম ধরে দিয়েছি যে 6ই ফেব্রুয়ারির মধ্যে এটা কাজটারে শেষ করতে হবে, এবং এটা ঠিক 6ই ফেব্রুয়ারিতে কাজ হয়েছে। অথচ এই কোরিয়ান ইপিজেড এর কাজ গত 15 বছর ধরে হয়নি। আর যখনই আমরা কাজটা শেষ করলাম, আপনি এই যে কিহাকসুন, যিনি ইয়াং ওয়ান কর্পোরেশনে আছেন, বাংলাদেশের বিগেস্ট এক্সপোর্টার উনি বাংলাদেশ থেকে, সেই বাংলাদেশ যদি বাংলাদেশি এবং বিদেশি মিলিয়ে ধরেন, কিহাকসুনের ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ে কেউ এক্সপোর্ট করে না। উনি আমাদের কাজে এত সন্তুষ্ট হয়েছেন, উনি পুরো কোরিয়ার সব বড় বড় ইনভেস্টরদেরকে আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে নিয়ে এসেছেন। তা আপনি বলছেন আমরা কিছু করছি না? না, সেটা সংস্কারের মধ্যে পড়ে কিনা আমি সেটা বলবো, না, সেটা তো এটা একটা অবশ্যই অনুযায়ী কাজ করতে হবে। সংস্কার। কিন্তু সংস্কারের এই মধ্যে যদি রেজাল্ট আমি গুলো বলি, আপনি সারা দেশে আপনি আইন যদি শৃঙ্খলার এই যে রেজাল্ট গুলো অবনতি আমরা আপনি দেখতে কেন পাচ্ছি। পাচ্ছেন? না না সাইফুল ভাই, এটা আপনি এই রেজাল্ট গুলো আপনি কেন পাচ্ছেন? আমরা কিছু কিছু জায়গায় হাত দিচ্ছি, সংস্কার আনছি। আপনি বলুন তো, সারা দেশে আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের আগের তুলনায় কি উন্নতি হয়েছে, আমি আপনার উদাহরণস্বরূপ কিছু তা বলতে আমি পারবো? তো মনে করি যে আপনারা যেই, চাঁদাবাজি, আমরা উন্নতি দখলবাজি। কতটুকু করছি জানি না, বাট আপনারা যেভাবে ডেটোরিয়েটিং এর কথা বলছেন সেভাবে হচ্ছে না। আমরা আপনাকে, আপনি চান আমি সারা দেশে একটু পরে, চাঁদাবাজি, একটু পরে অনেকে কি আমি, বলছে চাঁদাবাজির আগে হতো 10 টাকা, সেখানে 20 টাকাও নেওয়া হচ্ছে এমন অবস্থা সারা দেশে, যেগুলি অ্যাজ এ হোল পুরো দেশের মানুষ এফেক্টেড হয়। চাঁদাবাজি যদি বিশ সংস্কার টাকা নেওয়া হতো তাহলে আর জিনিসপত্রের দাম রোজা এত কম থাকতো না, এত স্টেবল থাকতো না। এটা একটা ফালতু কথা। রোজায় কম থাকার পিছনে তো নাকি এটা আসলে না, সিজনাল একটা রোজা অ্যাভেলেবিলিটি বাংলাদেশের ছিল। জিনিসপত্রের দাম বেশি থাকার ওয়ান অফ দ্য মেজর কারণ হচ্ছে এই এই- আমি বলবো যে চাঁদাবাজি। আমরা চেষ্টা করছি, আমরা পুরো ইরেডিকেট করতে পারিনি। আমরা চেষ্টা করছি, এই জায়গাগুলোকে হাত দিতে কাজ করছি, এবং আমরা চাচ্ছি যে এই চাঁদাবাজির যে এই সিন্ডিকেটটা তৈরি হয় সেটাকে হুম। কতভাবে ডিসম্যান্টেল করা যায়। আমাদের চেষ্টার অন্ত নাই। জি। আহ, আপনারা বলছেন আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু সয়াবিন তেলের দাম তো 14 টাকা করে বেড়েছে। না, 14 টাকা বাড়ার কারণ হচ্ছে যে আমরা সয়াবিন তেলে সত্যিকার অর্থে আমাদের যে পরিমাণ আমরা প্রত্যেক ওইটার আমরা ট্যারিফটা জিরো নিয়ে এসেছিলাম। ফলে হুম। জিরো ট্যারিফ আনার কারণে আমাদের রেভিনিউ লস হচ্ছিল 500 থেকে 1000 কোটি টাকা। তো এই যে আমার যে রেভিনিউ লস হচ্ছে, আমি যদি রেভিনিউ না নেই, আমি তাহলে আমার এই শিক্ষকদের বেতন দিব কিভাবে, আমি আমার সোশ্যাল স্টাইপেন্ড দিব কিভাবে? চোদ্দ আমার তো টাকা পার রেভিনিউ লিটার অলরেডি, আপনারা যদি আমার ট্যাক্স ট্যাক্স জিডিপি রেশিও আমার অলরেডি, এটা এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লোয়েস্ট, একই সেভেন কথা তো পার্সেন্টের আগের মধ্যে। সরকারগুলো বলতো, শফিকুল আলম। না না, আগের আগের সরকার সরকার, তো আগের সরকারের সাথে আমাদের তুলনা এনেন না। আগের সরকার একটা লুটপাটের সরকার, চুরি চামারি করে সে এই জায়গায় আমাদেরকে ফেলে রেখে গেছে। জি। আহ, আমি যদি বলি, আপনার নির্বাচন প্রশ্নে আপনি বলেছেন চতুর্দিকে সারা দেশে যে চাঁদাবাজি চলছে, এসব ব্যাপারে আপনি বলছেন যে চলছে কিছুটা, তবে চাঁদাবাজি বন্ধ না হলে, যদি নিয়ন্ত্রণ না থাকতো, তাহলে এই রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতো না, এটি আরো অনেক বাড়তো। চালের দাম যদিও বাড়তি, যেগুলি খুবই প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় জিনিস, সয়াবিন তেল, চাল, এগুলির দাম এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নেই। আপনারা সিজনাল যে শাকসবজি আছে, না, সিজনাল যে সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা বলেছি তো, সয়াবিন তেল স্ট্যাবল ছিল, এখন একটু বাড়ছে বিকজ ইন্টারন্যাশনাল মার্কেট ইজ হাই। আর আমরাও আমাদের রেভিনিউর জন্য আমরা সত্যিকার অর্থে জিরো ট্যারিফ আমরা কন্টিনিউ করতে পারি নাই। আমাদের তো রেভিনিউ লাগে, আমার তো সরকারি বেতন দিতে হয়। আমি যদি বেতন আমার আমার ঋণের বোঝা রেখে গেছে 100 কত বিলিয়ন ডলার, আমার প্রতি মাসে আমার কত বিলিয়ন ডলার ঋণ ইয়ে করতে হয় প্রতি বছর, কত হুম। ঋণ দিতে হচ্ছে, ঋণের আমার ডেট সার্ভিসিং করতে হচ্ছে, হচ্ছে না? জি। যে আমি একটু এবার ভারত এবং যুক্তরাষ্ট্র বা বহিরাগত বিষয়গুলো একটু কথা বলতে চাই। আপনারা বলেছেন যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ বন্ধ করেছে আমাদের ডক্টর ইউনূসের অনুরোধে, আসলে কি তাই? এই নিয়ে বেশ তর্ক বিতর্ক হচ্ছে আমরা এটার কি এটা ব্যাপারে। বলেছি যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ আমাদের কারণে বন্ধ করছে আমাদের ইয়েতে? আমরা এটা বলেছি? কিন্তু আপনি কি পুরোপুরি ওইটা আমাদের প্রধান পড়েছেন? উপদেষ্টার স্ট্যাটাস তো এরকমটাই বুঝিয়েছে অনেকটাই, না অনেকে না, আপনি চিন্তা। আবার একটু পড়ে দেখেন। হুম। তিনি বলেছেন যে ট্রাম্পকে ধন্যবাদ আমাদের অনুরোধ রাখবার জন্য। অবশ্যই আমরা সব পৃথিবীর অনেক দেশ অনুরোধ রেখেছে, শুধু আমার কারণে হয়েছে এটা তো আমরা বলছি না। হুম। পৃথিবীর 90-80টা দেশ তাকে অনুরোধ করেছে, আমরাও করেছি। তা আমি বলবো না যে আমাদের অনুরোধ উনি রেখেছেন? এটা কি অন্যায় বলা নাকি? 90টা দেশও তো করেছে। জি।
আমাদের জি। সবার অনুরোধ ওনারা রেখেছেন। জি। আমি ভারতের বিষয়ে যাওয়ার আগে একটু বাংলাদেশের বিষয়ে আরেকটু জানতে চাই। সেটি হলো যে আজকে আমরা দেখি যে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিল তারা করেছে, ঝটিকা মিছিল হোক যাই হোক, কিন্তু তাদের এই মিছিল করার এবং তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটি গুলির সংখ্যা দিন দিন বাড়ছে, এবং তাদের যে সমবেত হওয়া যে লোকজনের যে সংখ্যা তাও বাড়ছে। এদিকে আপনাদের সরকারের অবস্থান কি? আপনারা কি আসলে আওয়ামী না, লীগের আমরা ব্যাপারে? মোটেও ওরি না, আমরা এটা নিয়ে মোটেও ওরি না। আমরা কাজ করছি। যারা এর মধ্যে যারা এই ঝটিকা মিছিলে আপনি দেখেন, পুরো 8-9 মাসে ওরা ঝটিকা মিছিল করেছেন 5টা কি 6টা। এতে অনেকে বলছেন যে ওদের সংখ্যা বাড়ছে। আর এক একটা মিছিলে আপনি দেখেন 5-6 জন, ওরা 3 মিনিটের মতো মিছিল করে চলে যায়। আমরা তো বলছি না যে আওয়ামী লীগের সমস্ত লোক হাওয়া হয়ে গেছে, তা তো না। আওয়ামী লীগের কিছু এখনো তাদের দোসর কিছু আছে, তাদের সাপোর্টার কিছু আছে, আর এদের মধ্যে যারা অভিযুক্ত অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করা হবে। কিন্তু আমরা একটু বলতে পারি, আমি অন্তত যে গ্রামে প্রচুর যাই, আমি দেখেছি যে আওয়ামী লীগের সত্যিকার অর্থে যে সাপোর্ট একদম অলমোস্ট জিরোতে এসে থেকেছে। হ্যাঁ, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অলরেডি সবাইকে আহ্বান করেছে, এবং এখন আর অপেক্ষা করেন যে কেউ একটা থাপ্পড় দিলে পাল্টা থাপ্পড় দিতে হবে, এই ধরনের নির্দেশনা হ্যাঁ, দিচ্ছে। ওনার কথা কেউ শুনছেন? উনি তো ধরেন, উনি তো ম্যাস মার্ডারে অভিযুক্ত, হ্যাঁ, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে অভিযুক্ত। কিন্তু ওনাকে ওনার নিয়ে ওনার সবাই কোটি কোটি এখন বিব্রত। সমর্থকরা তো অভিযুক্ত না। আপনি ওনার কোটি আপনি কোটি। কয়দিন যেতে দেন, ওনার লিডাররাই ওনাকে গালাগালি শুরু করবে, ওনার আওয়ামী লীগের লোকগুলোই। এখন দেখছেন না, এক একজন আর একজনের এগেনস্টে গালাগালি দিচ্ছে না? কয়দিন আগে দেখলাম একজন ফরমার ছাত্রলীগের প্রেসিডেন্ট তাদের আহ, আহ, কি যেন পুকুর পুকুর চোর এনার্জি, স্টেট মিনিস্টার ফর এনার্জিকে গালি দিচ্ছেন। এটা সব ওনার ক্ষেত্রেও হবে। আপনি 1400 থেকে 2000 ছেলে মেয়েকে আপনি খুন করে গেছেন। আপনি 3500 ছেলে মেয়েকে আপনি গুম করে গেছেন। আপনি বিএনপি, জামাত, অন্যান্য পার্টির আপনি 60 থেকে 70 লক্ষ লোকের এগেনস্টে আপনি ফ্যাব্রিকেটেড কেস দিয়েছেন। আপনি আহ, হেফাজত, তারপরে মাওলানা সাইদির ভার্ডিকের পরবর্তীতে এবং এরপরে আপনি সিরিজ আকারে ম্যাসাকার করেছেন। তো আপনি অথচ আপনার মধ্যে কোনো রিমোর্স নাই, আপনার রিগ্রেট নাই। মানুষ আপনাকে আপনার কথা শুনবে। ওই 2-3টা লোক দিচ্ছে, হয়তোবা তারা বাইরের থেকে টাকা পাচ্ছে, এই তোমার টাকা পাঠাচ্ছে, তুই একটা মিছিল করে দাও, হয়তো ভালো একটা মোটা অঙ্কের। আপনি দেখবেন না এখন প্রো আওয়ামী লীগ কিছু বাইরের থেকে অনেক ইউটিউবারও বের হয়েছে, হুম। কারণ তারা টাকা পাচ্ছে অনেকে। কিন্তু তাদের কথা বলার অধিকারও তো আছে। আপনারা তো তাদেরকে, অবশ্যই, আপনি তো আমরা তো বড় বড় সংস্কার, অস্বীকার বড় করছি বড় না। বড় সংস্কার করার কথা বললেন। আমরা কি কাউকে তো বলছি যে আপনার অধিকার নাই? আমরা কি বলছি যে না আপনি এই কথা বলেন না? কিন্তু আমরা যেটা দেখছি যে তারা প্রচুর মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, মিথ্যা কথা বলছেন সেটা ঠিক আছে, আপনাদের দৃষ্টি করে, কিন্তু তাদের বিরুদ্ধে আপনারা মানে একদিকে বলছেন তারা কথা বলতে পারে, তাদের সেই অধিকার নাই, অন্যদিকে আপনারা সরকারের পক্ষ থেকে তাদেরকে অফিসিয়ালি কোনো ধরনের কি কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছেন? একদিকে বলছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মৌখিকভাবে, অন্যদিকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কোনো সুযোগ কি আছে? তাদেরকে নিষিদ্ধ করেছেন। বিএনপি বলছে যে আমরা কেন তাদেরকে নিষিদ্ধ করব, নিষিদ্ধ করার কথা সরকার। সরকার এসব জায়গাতে কেন একটু মানে একটা আমি বলবো একটা ডাইলেমাতে রেখেছে মানুষজনকে, মানে। না না, আমার মনে হয় এটা ঠিক। আমাদের ডায়লগটা হোক, অবশ্যই ঠিক, এটা নিয়ে অবশ্যই ঠিক, আমাদের জানি একটা ঠিক বলেন। কনসেনসাস পুরো। আমার মনে হয় যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এই সরকার আওয়ামী কি লীগের চায় ব্যাপারে একটা আওয়ামী লীগ কনসেনসাসে নির্বাচনে আসেন। অংশগ্রহণ করুক? সরকার কি চায়? আমি তো বলছি এটা নিয়ে পুরো বৃহত্তর একটা কনসেনসাস পার্টিগুলোর মধ্যেই হবে, আপনি অপেক্ষা করেন। না, সেটা আপনারা কি তার মানে কি পার্টিগুলির কথা শুনে এরপরে আপনারা আওয়ামী লীগের ব্যাপারে ব্যবস্থা না নেবেন, না, নাকি সরকারের পার্টিরা একটা আমরা তো মনে সরকারের একটা করি অবস্থান আছে পলিটিক্যাল না? পার্টি যারা এই পলিটিক্যাল প্রসেস আছেন তারা আমাদের অংশীজন। তো সবাই মিলে তারা তো জনগণকে রিপ্রেজেন্ট করেন। তো এটা অবশ্যই একটা এমন একটা জিনিস যেখানে জনগণের সম্পৃক্ততা খুবই জরুরি। এই মুহূর্তে আওয়ামী লীগের যার নেতা শেখ হাসিনা তো নাই, শেখ হাসিনা প্রধান অপরাধী, আপনি বললেন তিনি খুনি বা ইত্যাদি ইত্যাদি। এখন যারা আছে বিভিন্ন স্তরের নেতা কর্মীরা, তাদের আওয়ামী লীগের রাজনীতির অ্যাক্টিভিটি করতে বাধা কোথায়? এটা তো তাদেরকে জিজ্ঞেস করবেন, আমাদেরকে জিজ্ঞেস করছেন তা কেন? কেন তাহলে আপনার পুলিশ কেন বাধা দিচ্ছে তাদেরকে? পুলিশ এদের মধ্যে অনেক অভিযুক্ত আছেন, যাদের এগেনস্টে খুন, গুমের খুনের অভিযোগ আছে, অনেক করাপশনের অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, তো পুলিশ তাদেরকে দেখবে না?
কিন্তু সবাই তো না, ডেফিনেটলি যারা আহ, যারা যারা এসেছে আমরা তাদেরকে অ্যারেস্ট করছি। এই শাহ আলম, একজন মুরাদ, ওনাকে অ্যারেস্ট করছি, ওনার হুম, এগেনস্টে কেস ছিল। আচ্ছা, তার মানে যারা এখন মিটিং মিছিল করার জন্য বের হচ্ছে তাদেরকে বাধা দেওয়ার একমাত্র কারণ হলো এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, একদম পুরোপুরি অবশ্যই পার্টিকুলার। অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে এদের মধ্যে। জি। আমি এরপর একটু আবারও দেশের বাইরে যেতে চাই আজকে। ক্যাটাগরিক্যালি আপনার একটা উদ্ধৃতি নিয়ে আপনার একটা বক্তব্যকে টার্গেট করে বলবো, বাংলাদেশ বিষয়ে খুব কঠিন মন্তব্য করেছেন রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে যে আপনি পশ্চিমবঙ্গের সেখানকার মাইনরিটিস বা মুসলিমদের উপরে যে নির্যাতন চলছে সে নিয়ে গতকালকে একটা বক্তব্য দিয়েছে, সেটিকে খণ্ডন করতে গিয়ে তিনি বাংলাদেশকে নিয়ে একটু তাচ্ছিল্য করে কথা বলেছেন, বাংলাদেশকে ভণ্ডামির কথা, আপনাদের স্টেটমেন্টকে ভণ্ডামির সাথে তুলনা করেছেন, আপনাদের স্টেটমেন্টকে তিনি বলেছেন এটা কোনোভাবে আপনি করতে পারেন না, বরং বাংলাদেশের দিকে নজর দেওয়ার জন্য তিনি বলেছেন। বাংলাদেশে এই ধরনের ঘটনা কি হচ্ছে কিনা, এই জনাব জয়সওয়ালের বক্তব্যের বিপরীতে আপনার প্রতিক্রিয়া কি? না, সাউথ এশিয়া অনেকেই নিজেদেরকে মোরাল হাই গ্রাউন্ডে দেখেন। হুম। হ্যাঁ, আমরা তো সবাই দেখছি, ঠিক না? কে কোন মোরাল হাই গ্রাউন্ডে আছেন আমরা তো এটা ভালোভাবেই দেখছি। তো এটা হুম। নিয়ে আমাদের ইয়ে নেই, আর যথাসময়ে এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি বলবেন। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে মানে আপনার যেহেতু আপনি বক্তব্য দিয়েছিলেন। আমি আমার বক্তব্য কালকে আমি স্পষ্টভাবে বলে দিয়েছি। জি। আমার ওইখানে আর অ্যাড করার কিছু নাই। না, স্পষ্ট একটু শুনতে চাচ্ছি যে আপনি কি মনে করেন যে বাংলাদেশ সরকার মনে করে কিনা যে আমি বর্তমান। আমার বক্তব্য এই বিষয়ে আমি আমার বক্তব্য কালকে স্পষ্টভাবে দিয়েছি, সেটা আমার ফেসবুকে আমি শেয়ার করেছি, অনেকগুলো পত্রিকাও এটা ক্যারি করেছে। এখানে হুম। স্পষ্ট, আমার ওইখানে আর অ্যাড করার কিছু নাই। হ্যাঁ, কিন্তু আপনার ওই বক্তব্যের প্রেক্ষিতে তো আজকে প্রতিক্রিয়া দিল, এর না, প্রেক্ষিতে ওরা কি বলতে, এটা আমরা আমাদের বক্তব্য কালকে আমরা দিয়ে দিয়েছি। আর বাকি যদি কিছু বলতে হয় তাহলে পরবর্তীতে ফরেন মিনিস্ট্রি বলবেন। কিন্তু ভারতে যে অবস্থা হচ্ছে, যে মুসলিমদের উপরে যা হচ্ছে এই ব্যাপারে আপনার নতুন করে কোনো কিছু বলবার আছে কিনা? আমি যেটা বলার কালকে আমরা বলেছি। হুম। ভারতের সাথে এমনিতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন বর্তমানে রয়েছে, মানে আমরা দেশ হিসেবে কেমন, কোন পর্যায়ে আছি আমাদের আমাদের? তো চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে আমরা ভারত সহ পুরো সাউথ এশিয়ার যতগুলো দেশ আছে যারা সার্ক ভুক্ত দেশ, সবার সাথে আমরা সুসম্পর্ক চাই। এবং ভারতের যেহেতু আমাদের সাথে ভারতের একটা বড় একটা বর্ডার আছে, আমাদের 2/3, আমাদের বর্ডারের 2/3 হচ্ছে ভারতের সাথে, 3/4 ভারতের সাথে। তো সেহেতু আমরা ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, এবং এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে এটা বেস্ট অফ রিলেশন, সবচেয়ে উত্তম রিলেশনশিপ আমরা চাই। তো অবশ্যই আমরা আবারও বলি, এই সবসময় আমরা বলছি যে এই রিলেশনশিপটা হবে হচ্ছে একটা ন্যায্যতা, সম্যতা এবং রেসপেক্টের ভিত্তিতে, শেখ মিউচুয়াল হাসিনা তো রেসপেক্টের সবচেয়ে ভিত্তিতে। বেস্ট রিলেশনশিপ রেখেছিল, শেখ হাসিনার সময় তো তারা এতটা উদ্ধতপূর্ণ আচরণ করেনি আজকে যেমনটা বাংলাদেশের ব্যাপারে আপনার আপনার বক্তব্যকে ঘিরে যেভাবে কথা বলেছে শেখ এর আগে শেখ হাসিনার হাসিনা। সময় কি সম্পর্ক ছিল সেই সময় শেখ হাসিনার ফরেন মিনিস্টারই বলেছেন। আমরা এগুলা নিয়ে বলবো না। হ্যাঁ, কিন্তু আপনাদের সাথে শেখ হাসিনার সাথে পার্থক্যটা তাহলে কি থাকবে, মানে আমাদের সাথে শেখ জনগণ হাসিনার কোথায়, কারণ পার্থক্য হচ্ছে বলুন। বলেন। হ্যাঁ, বলুন বলুন, কোথায় পার্থক্যটা কোথায় না না, দেখবে শেখ জনগণ? হাসিনার পার্থক্য হচ্ছে যে আমরা আমাদের ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্টলি পার্সিউ করছি। আমরা আচ্ছা। আমাদের প্রো বাংলাদেশ আমরা ফরেন পলিসি করছি, এবং আমাদের যেটা ইন্টারেস্ট সেটাই আমরা পার্সিউ করছি। হুম। আচ্ছা, মানে এখানে আপনি মনে করেন যে শেখ হাসিনার মতো এই দ্বিপাক্ষিক সম্পর্ক মেনটেন করবার ক্ষেত্রে শেখ হাসিনার যে ইয়াটা ছিল সেরকম থাকছে না, আপনাদেরটা আরো ন্যায্যতার ভিত্তিতে আরো সমতার ভিত্তিতে থাকছে। আমরা আমাদের প্রো বাংলাদেশ ফরেন পলিসি আমরা পার্সিউ করছি। জি। আহ একটু যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক কিরকম আছে বর্তমানে, যুক্তরাষ্ট্রের খুবই ভালো। কালকে ওনাদের একটা ভিজিটিং টিম এসেছিলেন, হুম। প্রায় 1 ঘন্টা ধরে আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে মিটিং হয়েছে। তারপরে খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশে মিটিং হয়েছে। আপনারা দেখেছেন তারাও এটা নিয়ে কথা বলেছে। তারপরে আপনি ইয়ের কথা চিন্তা করেন, তা আমাদের ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছে, অ্যাডভাইজারের সাথে, ফরেন সেক্রেটারির সাথে। আমরা ইউএস এর সাথে একটা খুবই ভালো সম্পর্ক চাই। ইউএস এর যে ট্যারিফ ইস্যুতে আমরা ওদের সাথে আরো আমাদের সম্পর্কটা আরো সুউচ্চতায় নিতে চাই, যাতে এটা উইন উইন ফর বোথ কান্ট্রি হয়, তার জন্য উইন হয়, আমার জন্য উইন হয়।
এবং একে আমরা মনে করি যে ইউএস এর সাথে আমাদের যে ট্রেড এখন যে অবস্থায় আছে সেটা আরো বাড়বে, এবং ট্রেড ইমব্যালেন্স কারো যদি থাকে এটা আরো কমবে, এবং আমরা উত্তরোত্তর ইউএস এর সাথে, ইউএস ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি, হুম। ওয়ার্ল্ডের মোস্ট রিচেস্ট কান্ট্রি, আমরা চাই ইউএস এর সাথে আমাদের সম্পর্কটা আরো ভালো জায়গায় নিতে। জি। ভারত আর চায়না এখন মোটামুটি আপনাদের সাথে বা আমাদের সরকারের সাথে সবচেয়ে বেশি একটা তুলনামূলক পর্যায়ে চলে গেছে। মানে আগে তো ভারতের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ছিল আহ, আপনার কূটনৈতিক সম্পর্ক। এখন আপনাদের সম্পর্ক বা আপনারা বর্তমান সরকার বেশি চায়নার সাথে সবচেয়ে বেশি প্রক্সিমিটিটা দেখতে পাচ্ছি। এতে কি মানে এর এর মাধ্যমে কোনো একটা মেসেজ দেওয়ার একটা চেষ্টা করছে, নাকি আসলে এর পেছনে কারণ কি বলে মনে হয় আপনাদের? না না, আমি একটু আগে বললাম না, আমরা প্রো বাংলাদেশ ফরেন পলিসি আমরা পার্সিউ করছি, আমাদের বাংলাদেশের ইন্টারেস্টে যেটা আমাদের দরকার আমরা সেই কাজগুলো করছি। আমাদের প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট দরকার, এবং এই ফরেন ইনভেস্টমেন্ট আপনারা জানেন চাইনিজ ইনভেস্টররা পুরো বিশ্বে ইনভেস্টমেন্ট করছে, তারা ব্রাজিলে করছে, তারা মেক্সিকোতে করছে, তারা ভিয়েতনামে এত ইনভেস্টমেন্ট করেছে যে ভিয়েতনামে এখন যা এক্সপোর্ট হয় তার বেশিরভাগই চাইনিজ ফ্যাক্টরি, চাইনিজ ওন কোম্পানিগুলোর থেকে। তারা ক্যাম্বোডিয়ায় ইনভেস্ট করেছে, তারা ইন্দোনেশিয়ায় ম্যাসিভ টেন্স অফ বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করেছে। তো আমরা চায়নার সাথে আমাদের সুসম্পর্ক আরো নতুন উচ্চতায় নিতে চাই, এবং চায়নার থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে চাই, যাতে আমরা প্রফেসর ইউনূসের যেটা ভিশন বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং এবং ইকোনমিক হাব তৈরি করা, এটা করতে হলে আমাদের চাইনিজ ইনভেস্টমেন্ট লাগবে। কেন লাগবে? চাইনিজ ইনভেস্টরদের যে টেকনোলজি আছে এটা অনেক দেশে এখন নাই। তারা সেই যে আপনি দেখেন ইভিতে, মানে ইলেকট্রিক ভেহিকলে ওদের সাথে কেউ পাচ্ছে না, এবং টেসলাও পারছে না। তো আমরা চাই যে চাইনিজ টেকনোলজি আমাদের এখানে আসলে আমাদের এখানে জব তৈরি হবে, আমাদের ইকোনমি আরো আহ, উত্তরোত্তর উন্নতি হবে। এটা এই জন্য আমাদের চায়নার প্লাস সেটা তো চায়নাকে চায়নার যদি সাথে গেল, কিন্তু পাকিস্তানের সাথে কেন এতটা প্রক্সিমিটি? না, আমরা তো প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলছেন যে সার্কভুক্ত দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক একদম সুউচ্চতায় আমরা নিব, এবং সেই লক্ষ্যে দেখেন আপনি শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টারের সাথে উনি মিটিং করেছেন, নেপালের প্রাইম মিনিস্টার এবং নেপালের নেপালের প্রেসিডেন্টের সাথে উনি মিটিং করেছেন, ভুটানের প্রাইম মিনিস্টারের সাথে মিটিং করেছেন, মালদ্বীপসের প্রেসিডেন্টের সাথে মিটিং করেছেন, আপনি ভারতের প্রাইম মিনিস্টারের সাথে মিটিং করেছেন, আহ, পাকিস্তানেরও প্রাইম মিনিস্টারের সাথে মিটিং করেছেন, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ওনার মেসেজ একই, আমরা সবাই মিলে সার্ককে রিভাইভ করতে চাই, যাতে সাউথ এশিয়া একটা গ্লোবাল একটা প্রসপ্যারিটির জায়গা হয়, যাতে এমন একটা সময় আসে যখন আমাদের কারো আসলে কোনো দেশে যেতে অন্তত ভিসার দরকার না হয়। আমরা যেন আজকে আমার মনে হলো আমি যেন শ্রীলঙ্কায় যেতে পারি, কালকে আমার মনে হলো আমি শ্রীনগরে যেতে পারি, ঠিক তেমনি ইন্ডিয়ান কোন লোক মনে হলো যে সে চিটাং এ আসতে পারে। তো এই যে এই জিনিসগুলো আমরা এই জায়গায় যেতে চাই, সেই আলোকেই পাকিস্তানের সাথেও আমাদের সম্পর্কটা আমরা আহ ভালো জায়গায় নিতে চাই। ভারতের সাথে কি সেই সম্পর্ক কি আছে বলে মনে করেন? বা ভারতের সাথে, যেমন ভারত আমাদের দেশের এই যে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো হঠাৎ করে কিছু না বলে, এটা দিয়ে কি বোঝাতে চেয়েছে? এবং আজকে জয়সকাল খুব স্পষ্ট করে একটা কথা বলেছেন যে এটি বন্ধ হওয়ার পিছনে বাংলাদেশের ভূমিকাই দায়ী, বাংলাদেশের সাম্প্রতিক কালের ভূমিকাই দায়ী। এটি বলতে তিনি কি বুঝিয়েছেন, বাংলাদেশকে দায়ী কেন? আমি জানি না উনি কি বুঝিয়েছেন, সেটা ওনাকে জিজ্ঞেস করলে পারবেন, বা ভারতীয় কোনো কমেন্টেটরকে জিজ্ঞেস করলে পারবেন। আমরা মনে করি ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো, এবং আমরা একটু বেটার দিকে নিতে চাই। আর ওনারা ওনাদের স্বার্থে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছেন, সেই অনুযায়ী আমাদের যে কমার্স অ্যাডভাইজার তো বলেছেন যে আমরা এটার মধ্যে যদি কোনো ক্ষতি থাকে আমরা খুব দ্রুত এটা পুষিয়ে নিতে পারবো। হুম। আপনি আমরা কি জানেন যে আমাদের? ইন্ডিয়া থেকে অনেক আগে আমাদের গরু আসতো, হুম, হুম, হুম। আপনার মনে আছে 2012-13, ওনারা তারপরে গরু ওইখান থেকে আসাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হুম, কিন্তু আমাদের তো দেখেন এরপরে আমাদের পুরো বাংলাদেশে জুড়ে এখন একটা কি বলবো ক্যাটেল ফার্মিং ইন্ডাস্ট্রি একটা গড়ে উঠেছে, 5 লক্ষ ছেলে মেয়ে সেখানে চাকরি করে। এবং হুম। আমি প্রতিদিন আপনি আপনি যদি ইউটিউবে দেখেন দেখবেন যে কি ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট সব আইডিয়া নিয়ে তারা এই Right. ছেলেগুলো কাজ করছে। ঠিক তেমনি আপনি দেখেন আমাদের ছেলেমেয়েরা, আমাদের অনেক রোগী আগে ইন্ডিয়াতে যেত, এখন যেতে পারছে না, তাই বলে তো তাদের চিকিৎসা থেমে নাই। আমরা চায়না খুঁজছি, আমরা মালয়েশিয়া আমরা আহ, কি যেন আমরা থাইল্যান্ডে এখন
প্রতিদিন 400টা ভিসা দেয়, আমরা এটাকে আরো বাড়াতে চাচ্ছি, যাতে এটা 800 বা 1000 নেওয়া যায়, যাতে প্রচুর লোক থাইল্যান্ডে যেও চিকিৎসা নিতে পারে। এবং চায়নায় ওরা ওরা বলেছে একটা চাইনিজ নাগরিককে যেই টাকায় তারা চিকিৎসা দিবে, বাংলাদেশকেও সেভাবে দিবে। তো কেউ তো কোনো কিছু কারোর জন্য বসে থাকে না। আচ্ছা, তার মানে অল্টারনেট ওয়ে আপনারা বের করছেন, ভারতের জন্য আটকে থাকছে না কোনো কিছুই, এবং সামনে এটাই, আটকে থাকছে। আপনি যদি মনে করেন যে আপনি আমার সাথে আহ, এটা এটা আমরা সবসময়, এটা আমাদের একটাই কথা, আমরা প্রো বাংলাদেশ পলিসি নিচ্ছি, যাতে বাংলাদেশের মানুষ আমাদের কাজের কারণে যেন ম্যাক্সিমাম বেনিফিটটা পান। আচ্ছা, আমরা মানে স্বনির্ভরতাটাই সবচেয়ে বেশি, আমরা কারো উপরে স্পেসিফিক কারো উপরে নির্ভরশীল হয়ে আমাদের অর্থনীতি এবং অন্যান্য কিছুকে রাখতে চাই না। বহু মানে মাল্টিপল অপরচুনিটি আপনারা বের করছেন, যাতে কারো উপরে নির্ভরশীল হয়ে না থাকতে হয়। আমি আরেকটা প্রশ্ন বাংলাদেশ বিশেষ করে এরপর কয়েকজন দর্শককে যুক্ত করব, সেটি হলো যে প্রায় প্রতিটি ক্ষেত্রেই পতিত দোসরদের এখনো পর্যন্ত তাদের প্রভাব রয়েছে বলে অনেকেই মনে করেন, এবং জনগণও বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে, যেমন পুলিশ বাহিনী থেকে শুরু করে অনেকগুলি ডিপার্টমেন্ট, আপনি পোর্টের কথা বললেন একটু আগে, পোর্টের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যানকে নিয়ে যথেষ্ট প্রমাণ সহকারে যথেষ্ট অভিযোগ রয়েছে। আমি জাস্ট ফর এক্সাম্পল আপনাকে যেটা বলতে যাচ্ছি, কিন্তু তাকে নিয়ে এত কথা বলার পরেও তাকে সেখান থেকে সরানো হয়নি। এবং দেশের বাহিরে প্রত্যেকটা দূতাবাসী আগের যারা দায়িত্বে ছিল তারাই এখনো পর্যন্ত আছে, এবং তাদের কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে আপনাদের এই প্রচেষ্টাগুলো ঠিকভাবে কিন্তু প্রস্ফুটিত হচ্ছে না বিভিন্ন দেশে। অনেকে মনে করে তারা ইচ্ছাকৃত ভাবে এগুলিকে স্প্রেড করে না, এদেরকেও সরানোর ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আমি এরকম অনেক উদাহরণ আছে। এসব ক্ষেত্রে আপনারা মানে আপনাদের বর্তমান সরকারের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কি দুর্বলতার কোনোভাবে আছে, এবং যারা না, সমালোচনা করছে আমি তাদের আমি সমালোচনাগুলো বলবো না, আপনারা নেন? হুম। আমি বলবো না যে আমাদের এখানে দুর্বলতা আছে। আমরা যখনই কংক্রিট এভিডেন্স পাচ্ছি, আমরা কিন্তু অ্যাকশনে যাচ্ছি। আমরা যদি দেখি যে এমন কেউ আছে যে সত্যিকার অর্থে আগের গভর্নমেন্টের ক্রিমিনাল যে কাজগুলোতে সে ইনভলভ ছিল, তো হুম। অবশ্যই আমরা অ্যাকশনে যাচ্ছি। বাট এই ক্ষেত্রে আমাদের যেটা দুর্বলতা, হুম। সেটা হচ্ছে যে আমরা এসে এই কাজগুলো স্ক্রুটিনাইজ কারা করেন। এই কাজগুলো আপনাকে স্ক্রুটিনাইজ করে দেন হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সির লোকগুলো, হ্যাঁ, হুম। আপনার গোয়েন্দা সংস্থার লোকগুলো। এখন দেখা যাচ্ছে যে আগের গভর্নমেন্ট গোয়েন্দা সংস্থাতেও তার একদম ম্যাক্সিমাম নাম্বার অফ লোককে দিয়ে গেছে। তো আমি তো আমার মতো করে আমি যে গোয়েন্দার রিপোর্টটা পাবো, সে অবস্থাও তো রেখে যায়নি। তো ফলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাজগুলো আহ, আমি বলবো যে একটু স্লো ডাউন হয়েছে, বাট আমাদের লক্ষ্য অটুট, আমরা ঠিক জায়গাটাই যাচ্ছি। আর আমরা যদি দেখি যে এইরকম কোনো কোনো দোষর কোথাও আছে এবং যার এগেনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে। দর্শক আলোচনা শুনে শুনে মন্তব্য করবেন। দেখেন, আমি আগে বলেছিলাম যে হাসিনা মারা গিয়েছে, কথা বলবো। হাসিনার মারা যাওয়ার যে সংবাদটা প্রচার হয়েছে, আমার মনে হচ্ছে এই সংবাদটি সম্পূর্ণ একটি ভুয়া সংবাদ ছিল। এই সংবাদটি হাসিনার পক্ষ থেকেই, যেখান থেকে প্রথম পাওয়া হয়েছে সেটা আওয়ামী লীগের কাছ থেকে, অর্থাৎ আওয়ামী লীগ ইচ্ছে করে এই ভুল সংবাদটি, গুজবটি ছড়িয়েছে। আর এখানে হয়তো বা তাদের কোনো গোপন উদ্দেশ্য রয়েছে, এটা হয়তো আমরা পরে জানতে পারবো। কারণ হাসিনার মনে রাখতে হবে, তার মৃত্যুর সংবাদের ভিতরেও তার মৃত্যু নিয়েও সে ষড়যন্ত্র করবে, কারণ সে একজন ষড়যন্ত্রকারী, সে হত্যাকারী। সে কোনো সময়ই ভালোর দিকে যাবে না। যেই পথটা সবচাইতে খারাপ, সেই পথেই সে তার কার্যক্রম চালিয়ে যাবে। আর আমি মনে করি তার একটা অংশ হচ্ছে তার এই নিজের মৃত্যুর গুজব ছড়ানো। জয় প্রদর্শক, পৃষ্ঠ আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।